প্রত্যেককেই সুস্বাগতম জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি নিয়েছি তোমার ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স। এটা বিভিন্ন বোর্ডের সলিউশন বা প্রশ্ন সমাধান। এটা একটা খুব গুরুত্বপূর্ণ গ্রামার। যারা এই গ্রামারটা করে বা যারা জানে যে এই গ্রামারটা কতটা জরুরি, বিশেষ করে এই গ্রামারটা পারলে অনেক গ্রামারই পারা যায়। তো আমি সেটা ব্যাখ্যা এখন আর দেবো না। তো মূল বিষয়ে আমরা চলে যাই। প্রথমে আমরা নিচ্ছি ঢাকা বোর্ড। তো যারা পরীক্ষা দিচ্ছে বা যারা শিক্ষার্থী এবং পরীক্ষার্থী সে যেই হোক, তাদের জন্য এটা খুবই উপকৃত হবে। তো আমি প্রফেসর প্রণব সেন তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকের বিষয় চেঞ্জিং সেন্টেন্স বা বাক্য পরিবর্তন বা ট্রান্সফরমেশন। তো প্রথমে আমি ঢাকা বোর্ড নিলাম। তো ঢাকা বোর্ডের এখানে প্রথম যে বাক্যটা আছে এটা ডিগ্রিতে আছে। তো ডিগ্রি 3 প্রকার, তার মধ্যে এটা আছে তোমার সুপারলেটিভে। তো সুপারলেটিভ আমাকে করতে হবে পজিটিভ। তো সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করতে হলে যে পরিবর্তনগুলো হয় সেইটা হচ্ছে ওই পাশের অংশ এই পাশে আসে আর এই পাশের অংশ ও পাশে চলে যায়। যাদের বলা হয় সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে একটা রদ বদল হয়, একটা পরিবর্তন হয়। তো কিভাবে পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলোটা আমি তোমাকে বলি। প্রথমটা লেখা আছে, বায়েজিদ বোস্তামি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্ট অফ ইসলাম। এখানে বায়েজিদ বোস্তামিকে বলা হচ্ছে সেই ইসলামের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ ধার্মিকদের মধ্যে একজন, ইসলামের শ্রেষ্ঠ ধার্মিকদের মধ্যে একজন। তো এই বাক্যটা যখন আমরা সুপারলেটিভি করব তখন আমাদের মধ্যে কি কি পরিবর্তন হবে সেটা হচ্ছে ওই পাশের অংশ এই পাশে আসবে। অর্থাৎ এই সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হলে দুটো জিনিস দিয়ে শুরু হয়, একটা নো আদার আর একটা ভেরি ফিউ। যদি সিঙ্গুলার হয় তাহলে নো আদার, আর যদি প্লুরাল হয় তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু হয়। তা যেহেতু এখানে প্লুরাল ফর্ম দেওয়া আছে তাই আমাকে একটা ভেরি ফিউ কথাটা নিতে হবে। অর্থাৎ ভেরি ফিউ দিয়ে শুরু হবে। ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম, ইসলামের খুব কম দার্শনিকই আর সো গ্রেট অ্যাজ হি, তার মতো দার্শনিক ছিল। যেহেতু আমি এখন যে সাবজেক্টটা পেলাম এই সাবজেক্টটা এখন প্লুরাল হয়ে গেছে, তাই বাক্যটা এখন আর এখানে ভার্বের পরিবর্তন ঘটেছে। অর্থাৎ ওয়াজ না বসে ওয়ার বসলো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এইবার আসি আমরা দ্বিতীয় বিষয়। দ্বিতীয় বিষয়টা আছে বি নাম্বার। অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে, হিজ মাদার আস্কড হিম, তার মা তার কাছে চাইলো। এখানে জিজ্ঞাসা করলে হবে না, চাইলো ফর এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি চাইলো। তো বাক্যটা এখানে প্যাসিভ করতে বলছে। তো অ্যাক্টিভ প্যাসিভ যারা জানে যে অ্যাক্টিভ এবং প্যাসিভ বা এই ভয়েস চেঞ্জ করতে গেলে তিনটে জিনিসের খুব দরকার। একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে আর একটা অবজেক্ট লাগে, আর কোনো কিছুর দরকার নেই। কিন্তু এখানে আছে এ লট অফ আইটেমস, অনেক জিনিস রয়েছে। অ্যাট দ্যাট টাইম এটা একটা ফ্রেজ, আমাদের লাগবে না। পরেরটা আছে হিজ মাদার, এটা সাবজেক্ট। আস্কড এটা ভার্ব, হিম অবজেক্ট। আমাদের লাগবে এই তিনটা জিনিস। ফর এ গ্লাস অফ ওয়াটার এটাও একটা ফ্রেজ, অ্যাট দ্যাট টাইম এটাও একটা ফ্রেজ। তো কীভাবে সমাধান করি আমি তোমরা একটু দেখো। অ্যাট দ্যাট টাইম যেভাবে ছিল ওভাবে বসে যাচ্ছে। যেহেতু প্যাসিভ করব তাহলে আমাদের হিমটা আগে চলে আসছে। এবার হিমটা যখন আগে চলে আসে তখন কিন্তু সেটা হি রূপ ধারণ করে, এই জন্য এটা হি হলো। এবার বাক্যটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন ভয়েস চেঞ্জ হয় বা প্যাসিভ ভয়েস হয় তখন কিন্তু সেখানে একটা বি ভার্ব আসবে। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ হচ্ছে তাই হয় ওয়াজ আসবে নয় ওয়ার আসবে। তাহলে হির পর এখানে ওয়াজ। আশা করি ওয়াজটা কেন বসলো, এই ওয়াজটাকে বলা হয় বি ভার্ব, যেটা শুধুমাত্র ভয়েস চেঞ্জ করার সময় কাজে লাগে। তাহলে হি ওয়াজ, এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আস্কড, হি ওয়াজ আস্কড। এবার ওই ফ্রেজটা বসাও, ফর এ গ্লাস অফ ওয়াটার বা হিজ মাদার। এখানে তুমি বা হিজ মাদার ফর এ গ্লাস অফ ওয়াটার এটা তুমি উল্টিও লিখতে পারো, আগেও লিখতে পারো, পরেও লিখতে পারো, সেটা তোমার ইচ্ছে, এটা কোনো সমস্যা না। পরের বাক্য নাম্বার সি নাম্বারে লেখা আছে দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, বাড়িতে কোনো খাবার পানি ছিল না। সো হি ওয়েন্ট আউট টু ফেচ ইট, তাই সে পানি আনতে বাইরে চলে গেল।
এই বাক্যটা আমাদের কমপ্লেক্স করতে হবে। এইবার আসি এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা ভিন্ন ধরনের বাক্য। এইগুলো করতে গেলে ক্লজ লাগে। তো যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স এখানে করতে বলছে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমাকে দুই পাশে দুটো ক্লজ অক্ষরও রাখতে হবে। তা এখানে যখন কমপ্লেক্স বাক্য আমরা তৈরি করি বা তৈরি করব, তখন এই দুটি বাক্যের আগে অথবা মাঝখানে যেহেতু, যদিও, তারপরে তোমার হচ্ছে যেখানে, যা, এই যে হুইজ, দ্যাট, বা দো, অলদো, বা ইফ, এই জাতীয় যত ফর্ম আছে সে ফর্মগুলো যুক্ত হয়। তো আমরা জানি যে বিশেষ করে যে যেহেতু সেখানে বাড়িতে পানি ছিল না, খাবার পানি ছিল না, সেহেতু সে বাইরে গেল। তার মানে আমার দেয়ারের আগে যেহেতু কথাটা লাগিয়ে দিলে আমার উত্তরটা হয়ে যাচ্ছে। তার মানে যেহেতুটা এখানে হয় তুমি এখানে সিন্স ব্যবহার করো অথবা তুমি অ্যাজ ব্যবহার করো, যে কোনো একটা। সিন্স ব্যবহার করলে হবে, অ্যাজ ব্যবহার করলে হবে। আমি এখানে দুইটাই দিলাম। সিন্স দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, তারপরে ছোটা উঠে যাবে, কারণ ছোটার আর দরকার নেই। এবার কমা দিয়ে হি ওয়েন্ট আউট টু ফেচ ইট। এইটা ছিল তোমার কমপ্লেক্স সেন্টেন্স। পরের বাক্যটা দেখো, যখন হোয়েন হি কেম ব্যাক, যখন সে বাড়ি এলো, হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং, সে দেখলো তার মা ঘুমোচ্ছে। এই বাক্যটা এখন কমপ্লেক্স করতে বলছে। কমপ্লেক্স করতে গেলে আমাকে দুটো বাক্য লাগবে। তা যেহেতু হোয়েন, হোয়ার, হুইচ, দ্যাট, এই ফর্মগুলো তোমাকে আগেই বলেছি, এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ফর্ম। এগুলো থাকলেই কমপ্লেক্স হয়। এখন কম্পাউন্ড করতে গেলে আমাকে হোয়েনটা বাদ দিতে হবে। হি কেম ব্যাক, সে ফিরে এলো। অ্যান্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং, এবং তার মাকে দেখলো ঘুমিয়ে আছে। এই যে মাঝখানে আমরা হিটা তুলে দিলাম, কারণ দুটো ক্লজের সাবজেক্ট কিন্তু একই সাবজেক্ট যেহেতু একই ব্যক্তি, তাই পরপর দুটো এখানে লেখা লাগে না। আমরা পরের বাক্যটা জন্য এই জন্য সাবজেক্টটা আর ব্যবহার করলাম না। আশা করি আমি তোমাদের বিষয়টা বোঝাতে পারলাম। এবার পরের বাক্য দেখো, পরের বাক্য লেখা আছে হি শোইড এ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার। এক্সক্লেমেটারি করতে হবে। তো এই এক্সক্লেমেটারি করতে গেলে আমাকে এই বাক্যটা আসে কিন্তু অ্যাসার্টিভে। অ্যাসার্টিভ থেকে যখন আমরা এক্সক্লেমেটারি করি, তখন সাধারণত গ্রেট, ভেরি, এই সমস্ত কথা থাকলে কিন্তু বাদ চলে যায়। এখানেও তোমাকে বাদ দিতে হবে। তাহলে এখানে আমাদেরকে লাগবে কি কি? যখন আমরা এক্সক্লেমেটারি করি, তখন বিশেষ করে হাউ দিয়ে বা হট দিয়ে বাক্যটা শুরু হয়। তাহলে এখানে হট বা হাউ আমি কোনটা নেব? সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে হি, তারপরে শহীদ ভার্ব, ওর পরের অংশটা অবজেক্ট, বা পরের যে অংশটা ওখানে যদি আর্টিকেল সহ লেখা থাকে, তাহলে তুমি নিশ্চিত মনে করবা যে একটা হট জাতীয় বাক্য আসবে। আর যদি শুধু অ্যাডজেক্টিভ থাকে, মানে অ্যাডজেক্টিভ এবং নাউন সংযোগে যদি অ্যাসার্টিভ বাক্য থাকে ভার্বের পরে, তাহলে সেখানে তোমাকে হট দিয়ে শুরু হবে। আর নাউন বাদ দিয়ে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমাদের হাউ দিয়ে শুরু করতে হবে। তাহলে আমি এখানে হট দিয়ে শুরু করলাম। হট এ লাভ অ্যান্ড রেসপেক্ট, এই অংশটা আগে লেখো। হট এ লাভ অ্যান্ড রেসপেক্ট, গ্রেডটা বাদ চলে গেল শুধুমাত্র এক্সক্লেমেটারি হওয়ার জন্য। তারপরে টু হিজ মাদার, এই অংশটা তুমি আগেও লিখতে পারো, আবার পরেও লিখতে পারো। তারপরে হি শোইড টু হিজ মাদার, এইটুকু লিখলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি বাক্যটা আবার বলি, হট এ লাভ অ্যান্ড রেসপেক্ট হি শোইড টু হিজ মাদার। হট এ লাভ অ্যান্ড রেসপেক্ট হি শোইড টু হিজ মাদার। এখানে গ্রেডটা বাদ চলে গেল। তো আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। এটা গেল ঢাকা বোর্ড। এবার আসছি আমরা রাজশাহী বোর্ডে। এখানে যে আইটেমগুলো দিয়েছে, যে আইটেমগুলো দেখো, প্রথম এ নাম্বারে লেখা আছে টেল মি ইয়োর এজ, তোমার বয়সটা বলো, আমাকে বলো। তো এখানে দুটো বাক্য জোড়া আছে। তো এই বাক্যটা এখন করতে বলেছে তোমাকে কমপ্লেক্স। তো এই কমপ্লেক্স বাক্য করতে গেলে আমাকে দুটো বাক্য তৈরি করতে হবে বা দুটো ক্লজ তৈরি করতে হবে। তারপর টেল মি, এটা ছিল মূল বাক্য। এই বাক্যটা তোমাকে চেঞ্জ করা যাবে না, কোনো হাত দেওয়া যাবে না। টেল মি, এই বাক্যটা যেভাবে আছে ওভাবেই থাকবে এই ক্লজটা। আমাকে বলো, পরেরটা আছে আমাকে বাক্যটা যেহেতু জুড়ে দিতে হবে, তাহলে আমি যদি এখানে হটটা নিয়ে আসি, হট ইয়োর এজ, তারপরে ইজ, যেহেতু একটা আমি ভার পেয়ে গেলাম এবং একটা সাবজেক্টও পেয়ে গেলাম,
তাহলে এই একটা অবজেক্টও পেয়ে গেলাম, তো আমি কিন্তু পুরো বাক্যটা হয়ে গেছে। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার হটের পরে ইজ না লিখে ইজটা কেন ইওর এজের পরে গেল? কারণটা হচ্ছে এই যে পরবর্তী বাক্যটা কিন্তু তোমার মূল বাক্যের সাথে যোগ আছে, তাই পরবর্তী বাক্য কখনো ইন্টারোগেটিভই লেখা যাবে না। ইন্টারোগেটিভ মনে হলেও তোমার ওই বাক্যটা কিন্তু অ্যাসার্টিভই লিখতে হবে। অর্থাৎ তোমাকে প্রশ্ন তুমি সে পরে করতে পারো না, প্রশ্ন করলে আগে করতে হয়, প্রশ্নটা কখনো পরে করা যায় না। সেই জন্য টেল মি হোয়াট ইওর এজ ইজ, অথবা তুমি আরেকভাবে লিখতে পারো টেল মি হাউ ইওর এজ ইজ, আমাকে বলো তোমার বয়সটা কত। একটা কেমন একটা কী দিয়ে বোঝায়, আর একটা আছে কত দিয়ে বোঝায়। এখানে তুমি যে কোনো একটা তুমি লিখতে পারো। পরেরটা আসছে নাম্বার বি, সাম পোয়েটস আর অ্যাট লিস্ট অ্যাজ গ্রেট অ্যাজ টেনিসন। টেনিসন বলছে কিছু কবি টেনিসনের মতো অন্তত মানে মহৎ বা টেনিসনের মতো এতটা হয়নি, এখানে টেনিসনকে বেশি হাইলাইটস করা হচ্ছে। এই বাক্যটা তোমাকে করতে বলেছে সুপারলেটিভ। তো সুপারলেটিভ করতে গেলে কি লাগে? সুপারলেটিভ করতে গেলে ওই পাশের অংশটা তোমাকে এই পাশে দিতে হবে, এই পাশের অংশ ওই পাশে দিতে হবে। অর্থাৎ যখনই তুমি পজিটিভ থেকে সুপারলেটিভে যাবে তখন তোমার এই পাশের অংশ ও পাশে যাবে, আবার ওই পাশের অংশ এ পাশে আসবে। আবার সুপারলেটিভ থেকে যখন আমরা পজিটিভ করব তখন আমরা এই একই রকম পরিবর্তনটা দেখব। তো এখানে যেহেতু টেনিসনটা ওই পাশে আছে, আমি টেনিসনটা আগে নিয়ে আসবো। টেনিসন ইজ, এরপরে এখানে আমরা যে ওয়ান অফ দ্য ব্যবহার করব, কারণ এখানে বাক্যটা প্লুরাল আছে। বাক্যটা যদি সিঙ্গুলার থাকতো তাহলে আমরা এখানে ওয়ান অফ দ্য ব্যবহার করা লাগতো না। তাহলে টেনিসন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট। টেনিসন হচ্ছে বড় কবিদের মধ্যে একদম অন্যতম, অর্থাৎ তাকে এখানে সেরা করা হয়েছে, সেই জন্য টেনিসন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। পোয়েটের সাথে এর যোগ হবে, কারণ প্লুরাল ফর্ম। ওয়ান অফ দ্যার পরে সব সময় যে নাউনটায় বসে সে নাউনটা প্লুরাল ফর্ম ধারণ করে। পরেরটা নাম্বার সি, হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট, অ্যাসার্টিভ করতে হবে। এই বাক্যটা রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, এটা একটা আনকমন একটা বাক্য, রাজশাহী বোর্ডে দিয়েছে। তো এই ধরনের গ্রামার করলে তোমাদের একটু ভয় লাগবে, এটাই স্বাভাবিক। তো এখানে আমি তোমাকে জিনিসটা বোঝাই দিই, সেটা হচ্ছে তোমাকে একটা বাক্য এখানে তৈরি করে নিতে হবে, নাহলে তুমি জিনিসটা বুঝতে পারবে না। ওই যে ওখানে বিটা রয়েছে, আসলে বিটা এখানে ইজ, তুমি এখানে এটা মনে করো দি ফিল্ড ইজ লস্ট, এটা হচ্ছে মূল বাক্য। এখানে হট দো, এই জায়গায় আমরা একটা কথা নিয়ে আসি, ইট ম্যাটার্স লিটিল, এটা কিছুই যায় আসে না, মানে ইট ম্যাটার্স লিটিল বলতে বোঝাই এটা কিছুই হবে না হুইদার দ্য ফিল্ড ইজ লস্ট। এই হুইদার কথাটা যে মাঠটা হারিয়ে যাক আর না যাক এটা কোনো সমস্যাই না। আর এই বাক্যের মানে আছে হট দো দ্য ফিল্ড বি লস্ট, মাঠটা হারিয়ে গেলে কি হবে, এর কথাটা এরকম। তো এখানে ইট ম্যাটার্স লিটিল হুইদার দ্য ফিল্ড ইজ লস্ট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। পরেরটা আসুন নাম্বার ডি, মাই ওয়াজ লস্ট। এই বাক্যটা আমাকে অ্যাক্টিভ করতে হবে, কারণ প্যাসিভই আছে। এইবার প্যাসিভ অর্থাৎ প্যাসিভ ভয়েস বলতে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস হয়েছে। তো এখানে কর্তাটা নেই, কর্তাটা উজ্জ্ব আছে। আমার ঘড়িটা হারিয়ে গিয়েছিল, কে হারিয়েছে? আমি হারিয়েছি, তার মানে এখানে কর্তা ছিলাম আমি। আর মাই ওয়াচটা এখানে অবজেক্ট ছিল, তাই অবজেক্টে আমি মাই ওয়াচটা নিয়ে যাবো। তাহলে যেহেতু বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে বাক্যটা লিখলেই আমার উত্তরটা হয়ে যাবে। অর্থাৎ এখানে সাবজেক্টটা নিলাম আমি আই, তারপর লস্ট, এখানে লস্টের কোনো পরিবর্তন হলো না, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের দ্বিতীয় রূপই ধারণ করে, তাই এখানে লস্টই থাকলো। আই লস্ট, পরেরটা হচ্ছে মাই ওয়াচ, আই লস্ট মাই ওয়াচ। আশা করি আমি বিষয়টা তোমার সাথে খুব ইজি লাগলো। আবার কোনো কোনো বাক্যে যদি তুমি দেখো যে সাবজেক্ট খুঁজে পাচ্ছ না, তখন তুমি সাবজেক্ট সামবডি বা সামওয়ান বা উই যেটা মানায় আর কি, সেটা তুমি দেখে একটু ওটা ব্যবহার করবে। এটা তুমি কখনো ভাববে না যে সাবজেক্ট ছাড়া কিন্তু কোনো বাক্য হয় না। তাই সাবজেক্ট যদি না থাকে তাহলে সাবজেক্টটা তোমাকে ধরে নিতে হবে বা অনুমান করে নিতে হবে। পরেরটা আসছে নাম্বার ই, হি কনফেস দ্যাট হি ওয়াজ গিলটি, সে স্বীকার করলো যে সে দোষী। এখানে দুই পাশে দেখো দুটো বাক্য তৈরি করেছে এবং সিম্পল করতে হবে। তো সিম্পল করার নিয়মটা হচ্ছে এক বাক্যে রূপান্তর করা। তো হি কনফেসড, এটা একটা বাক্য, দ্যাটটা মাঝখানে দিয়ে ভাগ করেছে, হি ওয়াজ গিলটি।
এই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্সে করেছে। এই কমপ্লেক্সটাকে আমাকে এখন সিম্পল বানাতে হবে। তো সিম্পল বানালে পরবর্তী যে ক্লজটা আছে, অর্থাৎ আমাদের এখানে যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে, আর প্রথমটা আছে প্রিন্সিপাল ক্লজ, তাহলে প্রিন্সিপাল ক্লজটা যেভাবে আছে ওভাবে থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লজটা ভেঙে যাবে। সে স্বীকার করলো যে সে ছিল দোষী। আমি যদি একবারে বলে দিই সে তার দোষ স্বীকার করলো, অর্থাৎ দ্যাট হি ওয়াজ গিল্টি, এই কথাটা এইভাবে না বলে যদি হিজ গিল্টি না বলে যদি হিজ গিল্টি তার দোষ, তাহলে কিন্তু আমার উত্তরটা হয়ে যাচ্ছে। অর্থাৎ হিটা সাবজেক্ট, কনফেসটা ভার্ব, তারপরে দ্যাট হি ওয়াজ গিল্টি, একবারে টোটালটা একটা অবজেক্ট বানায়ে হিজ গিল্ট করে দিলে আমার উত্তরটা হয়ে যাচ্ছে। হি কনফেসড হিজ গিল্ট। এই ছিল রাজশাহী বোর্ডের সলিউশন বা সমাধান। এবার আসছি আমরা যশোর বোর্ডে। যশোর বোর্ডের গ্রামারগুলো দেখো। তোমার এখানে প্রথম এ নাম্বারে ব্যবহার করা হয়েছে অ্যান অনেস্ট ম্যান ইজ অনার্ড এভরিহোয়ার বাই অল। অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে। একজন সৎ মানুষ সম্মানিত হয় সব জায়গায় সবার দ্বারা। তো এখানে অ্যান অনেস্ট ম্যান ইজ অনার্ড এভরিহোয়ার বাই অল, এই যে অলটা, তো এই অলটা এখানে সাবজেক্ট, অ্যান অনেস্ট ম্যান এটা হচ্ছে অবজেক্ট। কারণ অবজেক্ট দিয়ে যখন বাক্য শুরু হয় তখন আমরা জানি প্যাসিভ হয়, সাবজেক্ট দিয়ে যখন বাক্য শুরু হয় তখন এটা অ্যাক্টিভ হয়। তাহলে আমি এই সাবজেক্টটা আগে নিয়ে আসি অল, তাহলে অল নিলাম। অল নেওয়ার পরে এরপরে পরের বাক্যটা দেখো অল। এবার যেহেতু মূল বাক্যটা এখানে করা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, ভয়েস চেঞ্জ হয়েছে, সেই জন্য এখানে বিভার বেশি ছিল অ্যাম ইজ আর এর একটা। যখন আমরা আবার অ্যাক্টিভ করব তখন এই বিভাবটা উঠে যাবে, অর্থাৎ ইজটা উঠে যাবে। তাহলে যেহেতু সাবজেক্ট এখানে প্লুরাল, তাহলে ভার্বের সাথে কিন্তু কিচ্ছু যোগ হচ্ছে না, অর্থাৎ অল এবং অনার এটুক লিখলে উত্তরটা হয়ে যাবে। এইবার যে অবজেক্টটা আগে বসেছিল অ্যান অনেস্ট ম্যান, এবার সেই অনেস্ট ম্যানটা তুমি বসে দাও। তাহলে অল, অনার, অ্যান অনেস্ট ম্যান, তারপরে এভরিহোয়ার কথাটা এবার তুমি শেষে জুড়ে দাও। যেহেতু ওই কথাটা ওখানে একটু আগে দিয়ে আছে, তোমার এটা শেষে বসাতে হবে। এই জিনিসটা তুমি আগেও লিখতে পারো, তবে শেষে লিখলে কিন্তু বেশি মানানসই হবে। কথার একটা শ্রুতি মাধুর্যতা থাকে, তো সেইটা হবে না, তাই তুমি কথাটা শেষে লিখলে বেশি ভালো হবে। অ্যান অনেস্ট ম্যান ইজ অনার্ড এভরিহোয়ার বাই অল, উত্তরটা হবে অল অনার অ্যান অনেস্ট ম্যান এভরিহোয়ার। একজন বলছে সকলেই একজন সৎ মানুষকে সম্মান করে সব জায়গায়। পরেরটা নাম্বার বি নাম্বারে রয়েছে হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো সিঙ্গার। নট অনলি এ বাট অলসো, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য। নট অনলি বাট অলসো, এখানে যৌথ অবজেক্ট বা যৌথ সাবজেক্টকে একসাথে নির্দেশ করে, এই জন্য নট অনলি বাট অলসো ব্যবহার করা হয়। তো এই নট অনলি বাট অলসো ব্যবহারটা এখানে আমরা একটা বাক্য নেব মূল, আর একটা বাক্যকে আমরা ভেঙে দেবো। কারণ যেহেতু বাক্যটা এখানে সিম্পল করতে বলেছে, সেটা হচ্ছে শিক্ষকতার পাশাপাশি তিনি একজন সিঙ্গার। তাহলে শিক্ষকতার পাশাপাশি এই বাক্যটা যদি আমি ভেঙে দিই, সেটা হচ্ছে বিসাইডস বিং এ টিচার। এখানে একটা বি ভার্ব আছে, এই বি ভার্বের সাথে যখন আইএনজি বা কোনো ভার্বের সাথে যখন আইএনজি করে দেওয়া হয় বা যখন পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল করে দেওয়া হয়, তখন কিন্তু ওই ক্লজটা ভেঙে গেল, ওখানে কিন্তু আর একটা ক্লজ থাকলো না, এখন একটা ফ্রেজ হয়ে গেছে। আর মূল বাক্যটা হবে হি ইজ এ সিঙ্গার। তাহলে বিসাইডস বিইং এ টিচার, একজন শিক্ষকতার পাশাপাশি তিনি একজন গায়ক, হি ইজ এ সিঙ্গার। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। এবার এসো নাম্বার সি নাম্বারে আছে দো উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট, যদিও আমরা খুব দ্রুত উন্নতি করছি। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি, আমাদের দেশের জন্য কাজ করতে হবে। কম্পাউন্ড করতে বলেছে, তো দো দিয়ে শুরু থাকলে আমরা জানি কম্পাউন্ড করার সময় বাট আসে। তাহলে এইটা খুব সহজ, দেখো খুব ইজি। উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট বাট উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি। উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট, দোটা বাদ চলে গেল। প্রথম সাবঅর্ডিনেট ক্লজের আগে যে দোটা বসেছিল ওটা বাদ চলে গেল, পরবর্তী মাঝখানে বসে গেল এবং বাট উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি। আমি আবার বলি, উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট, আমরা খুব দ্রুত উন্নতি করছি, কিন্তু উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি, আমাদের দেশের জন্য কাজ করতে হবে। পরের বাক্য দেখো নাম্বার ডি,
Very few cricket teams in the world are as unpredictable as Pakistan. Very few cricket teams in the world are as unpredictable as Pakistan. অর্থাৎ খুব কম ক্রিকেট টিমই বা ক্রিকেট দলই পৃথিবীর মধ্যে পাকিস্তানের মতন মানে অনুমানযোগ্য এত অনুমানযোগ্য না। তার মানে এই জায়গাটায় যেটা বোঝা হয়েছে, পাকিস্তান এমন একটা ক্রিকেট টিম যার সম্পর্কে কোনো অনুমান করা যায় না, কখন কেমন খেলে সেটা অনুমান করা যায় না। তো সুপারলেটিভ করতে হবে, তা আমরা জানি পজিটিভ থেকে সুপারলেটিভ করতে গেলে ওই পাশের অংশ ওই পাশে আসবে। এবার দেখো, খেয়াল করে দেখো, যেহেতু ভেরি ফিউ দিয়েছে তাহলেই আমাকে ওয়ান অফ দ্য দিয়ে শুরু করতে হবে। তাহলে আমি এখানে উত্তরটা লিখবো কি, পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য মোস্ট unpredictable cricket teams in the world. Pakistan is one of the most unpredictable cricket teams in the world. অর্থাৎ যখনই ভেরিফিউ থাকবে তখনই তোমাকে ওয়ান অফ দ্য কথাটা ব্যবহার হবে, এবং তারপরে ওই যে আনপ্রিডিক্টেবলির অর্থাৎ দুই পাশে যে অ্যাজ আছে, এই আনপ্রিডিক্টেবলির পরে একটা নাউন বসাতে হবে। অর্থাৎ এখানে নাউনটা ছিল ক্রিকেট টিম, ক্রিকেট দল। তো তারপরে ইন দ্য ওয়ার্ল্ড ফ্রেজটা শেষে যোগ করে দাও। এরপরে আসছে মাই ফ্রেন্ড কেম টু মি টু গেট হেল্প ফ্রম আস। আমার বন্ধু আমার কাছে এলো আমাদের সাথে সাহায্য পাওয়ার জন্য। এটা হচ্ছে নাম্বার ই, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে এটা। তো কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে সাধারণত তোমার মাঝখানে বা আগে বা যে ফর্মগুলো সো দ্যাট, বিশেষ করে ইনফিনিটিভ ফ্রেজ যদি যুক্ত থাকে তাহলে তুমি বুঝে নেবে যে এখানে আমাকে সো দ্যাটের ব্যবহার করতে হবে। আর সো দ্যাটের ব্যবহার করলে কুড মাইটির ব্যবহার আসবে। যেহেতু বাক্যটা পাস্ট টেন্সে লেখা, তাই আমি তোমার বাক্যটা দেখো, প্রথম সেন্টেন্সে লিখছি মাই ফ্রেন্ড কেম টু মি। এই বাক্যটা যেভাবে ছিল সেভাবে বসে গেল। পরের বাক্য দ্যাটের পর থেকে ওই যে এখানে টু গেট হেল্প, এখান থেকে আমরা একটা দ্যাট ব্যবহার করবো, সো দ্যাট। তারপর আবার সাবজেক্ট আসবে, সাবজেক্টটা এখানে তুমি হি নাও, হি। এবার কুড বা মাইট যে কোনো একটা, যেহেতু বাক্যটা পাস্ট টেন্সে লেখা তাই আমরা ক্যান বা কুড বা মাইট নিলাম, কিন্তু যদি বাক্যটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে আমরা ক্যান নিতাম। এবার ক্যান বা কুডির পরে ভার্বের কখন রূপ চেঞ্জ হয় না, তাই গেটে থেকে যাবে গেট হেল্প ফ্রম আস। আমি বাক্যটা আবার বলি, মাই ফ্রেন্ড কেম টু মি সো দ্যাট হি কুড গেট হেল্প ফ্রম আস, অথবা হি মাইট গেট হেল্প ফ্রম আস। তো ইনফিনিটিভ ভার্ব তুমি যখনই দেখবে তখনই তোমাকে এই সো দ্যাটের ব্যবহারটা আসবে। এটা ছিল যশোর বোর্ড। এবার আমরা যাব কুমিল্লা বোর্ডে। কুমিল্লা বোর্ডের গ্রামারটা দেখো, প্রথমে লেখা আছে ডৌরি ইজ এ কার্স ফর আওয়ার কান্ট্রি। যৌতুক আমাদের জন্য একটা অভিশাপ। তো এই বাক্যটা তোমাদের সে বাক্যটা এখানে নাম্বার এতে লেখা আছে যে ডাউরি হাম্পার্স দ্য পিস অফ দ্য সোসাইটি। যৌতুক সমাজের শান্তি নষ্ট করে। প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে আমরা জানি যে এখানে অ্যাক্টিভ করার জন্য যেটা লাগে, তার মানে অ্যাক্টিভে কী কী থাকে, প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। তখন ডাউরি এখানে সাবজেক্ট, হাম্পার্সটা বাধা দেওয়া এটা ভার্ব, দি পিস অফ দ্য সোসাইটি এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা আগে নিয়ে আসো, এবং বাক্যটা প্রেজেন্ট ইন্ডিভিজুয়ালসে লেখা আছে। তাহলে এখানে উত্তরটা হবে দি পিস অফ দ্য সোসাইটি। সেটা হচ্ছে আমরা অবজেক্টটা আগে পেয়ে গেলাম, অর্থাৎ সমাজের শান্তি। এবার ইজ হাম্পার্ড, যেহেতু বাক্যটা প্রেজেন্ট টেন্সে লেখা তাই এখানে বিভার বাসবে, অ্যাম ইজ আর যে কোনো একটা। ইজ হাম্পার্ড, দ্য পিস অফ সোসাইটি ইজ হাম্পার্ড, তারপরে বাই ডৌরি, অর্থাৎ ডৌরিটা একদম শেষে বসে গেল। আমি বাক্যটা আবার বলি, দি পিস অফ দ্য সোসাইটি ইজ হাম্পার্ড বাই ডৌরি। এরপর আসে নাম্বার বি নাম্বারে লেখা আছে দি ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ মাস্ট বি স্টপ সুন। বলছে এই অন্ধকার যুগের এই নিষ্ঠুর অবস্থা অবশ্যই বন্ধ হওয়া উচিত, খুব শীঘ্রই বন্ধ হওয়া উচিত। এই বাক্যটা আমাকে করতে বলেছে অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভই করলে আমরা জানি যে এখানে আমাদের একটা সাবজেক্ট লাগবে, তো এখানে কোনো সাবজেক্টটা নেই। তাহলে এই যে বন্ধটা কে করবে, তাহলে এই বন্ধটা করবো তো আসলে আমরা, তার মানে এখানে আমরা কথাটা উজ্জ্ব আছে, অর্থাৎ উই কথাটা লাগবে। তাহলে উই আমরা সাবজেক্টটা পেয়ে গেলাম। তারপরে তোমার ওই যে অক্সিলারি ভার্ব মাস্ট, এই মাস্টটা ব্যবহার করো। এবার ওখানে যে বিটা আসে বিটা উঠে যাবে, কারণ বিটা এখানে বি ভার্ব বা ভয়েস চেঞ্জের জন্য যেটা লাগে।
তাহলে মাস্টের পরে মূল ভার্বের কোনো রূপ পরিবর্তন হবে না। তো উই মাস্ট স্টপ। তো এই যে বিভাবটা উঠে গেল, আমি বারবার করে বলছি এই ভয়েস চেঞ্জ কিন্তু তোমাদের একটা কিন্তু পরীক্ষায় পড়বেই। তো এবং প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু একটা করে ভয়েস চেঞ্জ থাকে, বিশেষ করে এই ধরনের গ্রামারগুলো থাকে। কারণ এখানে দেখো সাবজেক্টটা উজ্জ্ব অবস্থায় আছে, তাই তোমাকে এখানে সাবজেক্টটা ধরে নিতে হবে। উই মাস্ট স্টপ দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ, তারপর শুন যা আছে তাই। তার মানে দি ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ, এইটা যে প্রথমে ছিল এই বাক্যটা এখানে এইটা অবজেক্টে ছিল, সেই অবজেক্টটাকে আমরা একদম পেছনে অবজেক্টের জায়গায় বসিয়ে দিলাম। সাবজেক্টটা ছিল না, সাবজেক্টটা ধরে নিলাম, আর মাস্টার পরে যে বিটা ছিল সেই বিটা উঠিয়ে দিলাম, এবং মূল ভার্বের দেখো প্রেজেন্ট ফর্মটা হয়ে গেল। এখানে বাক্যের মধ্যে কিন্তু আর কোনো পরিবর্তন হবে না। পরেরটা দেখো নাম্বার সি, দিস ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম ইন বাংলাদেশ। এটা হচ্ছে পজিটিভ করতে হবে, এটা বাংলাদেশের মধ্যে সবথেকে বড় সমস্যার মধ্যে একটা। তো আমরা জানি যে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হলে ভেরি ফিউ বা নো আদার দিয়ে শুরু হয়। তাহলে এখানে বাক্যটা দেখো, যেহেতু ওয়ান অফ দ্য দিয়ে লেখা আছে, তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু হবে। তাহলে ভেরি ফিউ প্রবলেমস অফ বাংলাদেশ আর অ্যাজ মেজর অ্যাজ, তারপরে দিস। আমি বাক্যটা আবার বলি, সেটা হচ্ছে ভেরি ফিউ প্রবলেমস অফ বাংলাদেশ আর অ্যাজ মেজর অ্যাজ দিস। এখানে অ্যাজ মেজর অথবা সো মেজর তুমি লিখতে পারো, অ্যাজও যা সো তাই, তারপরে অ্যাজ দিস। তো এই বাক্যগুলো আমরা আগেও করেছি, তাই এটা আমি এখন আর ব্যাখ্যা দিলাম না। তো তোমরা এখানে যদি না বোঝো আমাকে কমেন্টে জানিয়ে দিও। নাম্বার ডি নাম্বারে আছে দি ডাউরি সিকার্স আর ভেরি গ্রিডি। যৌতুক চাহিদা ব্যক্তিরা খুব লোভী, অ্যান্ড ডিমান্ড মানি, এবং টাকা চাই ফ্রম দ্য ব্রাইডস ফাদার, তার কন্যার পিতার কাছে তারা টাকা চাই। তো এই বাক্যগুলো সাধারণত তোমার করতে গেলে আমাদের এখানে যে এটা লাগবে, কারণ সিম্পল করতে বলেছে, তার মানে আমাকে একটা বাক্য ভ্যানিশ করতে হবে। তাহলে এখানে আমরা ওই যে প্রথম যে বাক্যটা আছে, দি ডাউরি সিকার্স আর ভেরি গ্রিডি, এই ডাউরি সিকার্স আর ভেরি গ্রিডি, এই ডাউরি সিকার্সটা এখানে সাবজেক্ট, আবার পরবর্তী বাক্যেরও সাবজেক্ট, তার মানে দুটোরই সাবজেক্ট। আমি যদি ওই সাবজেক্টটা পরবর্তী বাক্যের সাথে জুড়ে দিই, আর এই বাক্যটা যে আর আছে, আরটাকে যদি আমরা বিইং করে দিই, তাহলে কিন্তু এটা বাক্যটা সিম্পল হয়ে গেল, এবং সে সাবঅর্ডিনেট ক্লজটা ছিল ওটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে দি ডাউরি সিকার্স আর লাগবে না, বিইং ভেরি গ্রিডি, দি ডাউরি সিকার্স, অর্থাৎ এবার সাবজেক্টটা বসালাম ডিমান্ডের আগে, তারপর ডিমান্ড মানি, তারপরে ফ্রম ব্রাইডস ফাদার। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। পরেরটা শেষেরটা দেখো, হট অ্যান্ড আনওয়ার্দি ক্রাইম দ্য ডৌরি ইজ। বলছে কি নিন্দনীয় অপরাধ, যৌতুকটা কি নিন্দনীয় অপরাধ। যে বাক্যটা এক্সক্লেমেটর দেওয়া আছে, এটা যদি আমরা অ্যাসার্টিভ করতে যাই, তাহলে আমাদের ডৌরিটা আগে লাগবে, ডৌরি, তারপরে ইজ, অর্থাৎ সাবজেক্ট লিখলো ভার্ব বসলো। এইবার যেহেতু এখানে একটা অ্যাডভার্ব বা এই জাতীয় একটা কথা লাগবে, যে যৌতুক হয় একটা নিন্দনীয় অপরাধ, তাহলে আমাদের ওই যে ভেরি গ্রেট থাকলে বাদ চলে যায়, এখানে ঠিক ওই ধরনের একটা শব্দ লাগবে, অর্থাৎ যেটা আমাদের বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ওই এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা মনোভাব চলে আসে, একটা শব্দ। তো এখানে আসলে অ্যাবসলিউটলি লাগবে, মানে নিঃসন্দেহে একটা নিন্দনীয় অপরাধ। দি ডৌরি ইজ অ্যাবসলিউটলি অ্যান্ড আনওয়ার্দি ক্রাইম। যৌতুক নিঃসন্দেহে একটা নিন্দনীয় অপরাধ। আশা করি আমি বিষয়টা তোমাদের সামনে বোঝাতে পারলাম। এইবার আসলে চট্টগ্রাম বোর্ডের প্রথম বাক্যটা আছে দেখো, টি ইজ মোস্ট পপুলার ড্রিঙ্ক, চা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় পানীয়। তো কম্পারেটিভ করতে হবে। তো আমরা জানি যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ গেলে আগেরবার যেমন আমরা মানে পরিবর্তন করছিলাম, এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে তোমার যেভাবে আছে ওভাবেই বসবে, এবং এখানে একটা মাঝখানে ডিগ্রির পরিবর্তন হয়, এবং তারপরে দেনটা বসে, দেনের পরে মোস্টাদার বা তোমার এনিয়াদার যে কোনো একটা কথা বসে। তাহলে এখানে উত্তরটা কী হবে দেখো, উত্তরটা হবে টি ইজ মোর পপুলার। অর্থাৎ এখানে এই জায়গাটায় যে মোর কথাটা আসলো, এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রির জন্য, কারণ ওখানে আছে দেখো মোস্টটা সুপারলেটিভই বসে, আর মোরটা বসে কম্পারেটিভই। টি ইজ মোর পপুলার দেন, পরেরটা আছে এনি আদার ড্রিঙ্ক। ওই যে ড্রিঙ্কের আগে তোমাকে বললাম যে এনি আদার অথবা মোস্ট আদার অথবা অল আদার,
প্লুরাল হলে মোস্ট আদার বসে বা অল আদার বসে, আর সিঙ্গুলার হলে এনি আদার বসে, অর্থাৎ দ্যানের পরে তোমাকে এটা ব্যবহার করতে হবে। তাহলে যখনই আমরা সুপারলেটিভ থেকে যখন আমরা কম্পারেটিভ করব তখন আমরা এই নিয়মে করব। আমি বাক্যটা আবার বলি, টি ইজ মোর পপুলার দ্যান এনি আদার ড্রিঙ্ক। চা যে কোনো পানের থেকে অনেক বেশি জনপ্রিয়। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। পরেরটা হচ্ছে নাম্বার বি, টি হেল্পস আস রিমুভ আর ফ্যাটিক। চা আমাদেরকে ক্লান্তি দূর করতে সাহায্য করে, প্যাসিভ করতে বলেছে। তো এখানে টিটা সাবজেক্ট, হেল্পসটা ভার্ব, আসটা অবজেক্ট, আমাদের এই তিনটে হলে হয়ে যাবে, বাকিগুলো আর দরকার নেই। এই বাক্যটা সমাধান করতে গেলে তোমাকে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাকে এখানে আমার আসটা ছিল, এখানে অবজেক্ট, আসটা আগে চলে আসবে। আসটা আগে আসলে উই হয়ে গেল উই। প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের ভয়েস চেঞ্জ হচ্ছে, তাই আর আসবে, উই আর হেল্পড বাই টি। আমাদের মূল জিনিসটা হয়ে গেছে। পরের যে অংশটা সেটা হচ্ছে রিমুভ আওয়ার ফ্যাটিক। যেহেতু বাক্যটা এখন প্যাসিভ রূপ ধারণ করেছে, এই জন্য এখানে তোমাকে একটা ইনফিনিটিভ ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ একটা টু লাগাই দিতে হবে। তো টুটা যদি তুমি না লাগিয়ে দাও তাহলে কিন্তু বাক্যের মধ্যে তোমার স্ট্রাকচারালি যেটা ভুল বলা হয়, তুমি এখন হয়তো ধরতে পারছো না, তুমি বই উপরে উঠলে জিনিসটা ধরতে পারবে। তো যেহেতু এখানে পজিটিভ ভার্বের পরে কখনো ভার্বের রূপ চেঞ্জ হয় না, কিন্তু এই পজিটিভ ভার্বটা এখন কিন্তু একটা ইনফিনিটিভ ভার্বের দিকে চলে গেল। এই জন্য আমরা এখানে ইনফিনিটিভ টুটা লাগিয়ে দিতে হলো। আমি বাক্যটা আবার বলি, উই আর হেল্পড বাই টি টু রিমুভ আর ফ্যাটিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের বাক্যটা দেখো, সেটা হচ্ছে অলমোস্ট এভরি ওয়ান এনজয় টি। প্রায় সকলেই বলছে চা এনজয় করে বা চা উপভোগ করে। এই বাক্যটা যেহেতু আমাদের নেগেটিভ করতে হবে, তাহলে নেগেটিভ করতে হলে একটা না বোধক কথা লাগবে। দেয়ার ইজ হার্ডলি এনি ওয়ান, এমন কোনো ব্যক্তি নেই যে হু ডাজ নট এনজয় টি। আমি এই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে হলো, তোমাদের কাছে একটু জটিল লাগতে পারে। এমন কোনো ব্যক্তি নেই যে, এই এভরিওয়ানকে আমরা একটা একটা যাকে বলা যায় একটা নতুন বাক্য তৈরি করে নিলাম। এমন কোনো ব্যক্তি নেই যিনি চা উপভোগ করে না বা চা খায় না। এই জন্য দেয়ার ইজ হার্ডলি এনি ওয়ান, এই হার্ডলিটা এখানে নেগেটিভ শব্দের কাজ করেছে। হু ডাজ নট এনজয় টি, যে চাটা এনজয় করে না। পরের বাক্যটা দেখো, পরের বাক্যটা লেখা আছে জি নাম্বারে, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য টি প্রডিউসিং কান্ট্রি। এই ধরনের গ্রামারগুলো বারবার করে বলছি, বেশ তোমাদের কাছে একটু জটিল লাগতে পারে। কম্পাউন্ড করতে হবে। তো কম্পাউন্ড করতে গেলে এখানে কী লাগবে, আমাকে দুইটা সাবজেক্ট লাগবে বা দুইটা ক্লজ তৈরি করতে হবে। তাহলে এখানে আছে একটা ক্লজ, তাহলে আমি বাক্যটা কীভাবে লিখব, সেটা হচ্ছে কিছু দেশ চা উৎপাদন করে, সাম কান্ট্রিজ প্রডিউস টি। একটা বাক্য বানালাম, নতুন করে একটা বাক্য তৈরি হলো, কিছু দেশ চা তৈরি করে, আর বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম, অ্যান্ড বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম। আমরা দুই পাশে অ্যান্ড দিয়ে ভাগ করে দিলাম। সাম কান্ট্রিজ প্রডিউস টি, কিছু দেশ চা উৎপাদন করে এবং বাংলাদেশ তাদের মধ্যে একজন বা অন্যতম। তো এই বাক্যগুলো সাধারণত বাংলা অর্থ করে বা অর্থ তৈরি না করতে পারলে এগুলো সাধারণত করা যায় না। পরের বাক্যটা দেখো, পরের বাক্যটা লেখা আছে ই নাম্বারে, বাংলাদেশ এক্সপোর্টটি, বাংলাদেশ চা রপ্তানি করে, অ্যান্ড আর্ন এ লট অফ ফরেন এক্সচেঞ্জ, এবং প্রচুর পরিমাণে বিদেশি অর্থ তারা উপার্জন করে। এটা সিম্পল করতে হবে। তাহলে সিম্পল করতে গেলে আমরা জানি যে একটা ক্লজ ভেঙে ফেলতে হয়। তাহলে ওই যে এক্সপোর্টটি, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমি যদি এই ক্লজটা আগে ভেঙে ফেলি, বাই এক্সপোর্টিং টি, চা রপ্তানি করে, পরেরটা আসছে চা রপ্তানি করে, পরে বাক্যটা ঠিক যেভাবে ছিল ওইভাবেই তুমি রেখে দাও। অর্থাৎ বাংলাদেশ আর্নস, এই তো ওই যে আর্ন আছে, আর্নের আগেই তুমি বাংলাদেশটা লিখে দিলে তোমার সাবজেক্টটা হয়ে গেল, আর কিছু লেখা লাগবে না। বাই এক্সপোর্টিং টি বাংলাদেশ আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ। তো আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন সমাধান, বিভিন্ন বোর্ডের প্রশ্ন সমাধান। তো এইচএসসি পরীক্ষা চলছে, এই জন্য প্রশ্ন সমাধানটা করে দিলাম, কারণ এই বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করলে অনেক প্রশ্নের উত্তর দিতে সুবিধা হয়। তো আমার এই ক্লাসটা যদি তোমার কোনো উপকারে লাগে তাহলে তুমি বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিও, যাতে করে আমি বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত হই। আর
চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। আবার দেখা হচ্ছে সামনের একটা নতুন ভিডিও নিয়ে।